আমার নাম অনির্বাণ। আমি একজন অনুসন্ধিৎসু সাংবাদিক। পুরনো রহস্য আর অশরীরী গল্পগুলো আমাকে বরাবরই টানে। তাই যখন শুনলাম পশ্চিমবাংলার প্রত্যন্ত অঞ্চলে রক্তিম গড় নামে এক পরিত্যক্ত দুর্গের কথা, যেখানে নাকি প্রতি অমাবস্যায় অশরীরী আত্মার আনাগোনা ঘটে, আমি আর নিজেকে আটকাতে পারলাম না। স্থানীয় বাসিন্দারা বলত, শতবর্ষ আগে এই দুর্গে বাস করতেন রাজা রুদ্রপ্রতাপ সিং। তিনি ছিলেন নিষ্ঠুর, অত্যাচারী এবং রক্তপিপাসু। প্রজাদের রক্তে তিনি যেন পৈশাচিক আনন্দ পেতেন। তার অত্যাচারে জর্জরিত হয়ে একদিন একদল বিদ্রোহী প্রজা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু রাজা তার বিশাল সৈন্যবাহিনী দিয়ে সেই বিদ্রোহ নির্মমভাবে দমন করেন। বিদ্রোহীদের রক্তে রঞ্জিত হয় দুর্গের মাটি। কথিত আছে, সেই থেকেই দুর্গের বাতাসে কান পাতলে শোনা যায় আর্তনাদ, আর অমাবস্যার রাতে দেখা যায় রাজার অশরীরী ছায়া। আমি এসব লোককথায় বিশ্বাস করতাম না। আমার কাছে এটা ছিল একটা দারুণ সুযোগ, একটা দুর্দান্ত প্রতিবেদনের উপাদান। তাই এক অমাবস্যার আগের দিন আমি পৌঁছালাম সেই গ্রামে, যেখানে রক্তিম গড়ের অবস্থান। গ্রামের নাম শীতলপুর। নামটা শুনতে শান্ত হলেও গ্রামটার মধ্যে একটা চাপা আতঙ্ক যেন ছড়িয়েছিল। গ্রামের প্রবেশপথে এক বৃদ্ধ বটগাছের নিচে বসেছিলেন এক বৃদ্ধ। তার চোখে মুখে যেন যুগের পর যুগ ধরে জমে থাকা ভয়। আমাকে দেখে তিনি বললেন, বাবা, তুমি কি রক্তিম গড়ে যাচ্ছ? যেও না বাবা, যেও না। ওটা অভিশপ্ত জায়গা, ওখান থেকে কেউ ফিরে আসে না। আমি হেসে বললাম, ভয় পাবেন না দাদু, আমি সাংবাদিক, শুধু খবর সংগ্রহ করতে এসেছি। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, খবর নয় বাবা, ওটা সাক্ষাৎ মৃত্যু। ওই দুর্গের দেওয়ালে এখনও রাজার রক্ত লেগে আছে। আর অমাবস্যার রাতে। কথা শেষ না করেই তিনি চুপ করে গেলেন। সূর্য তখন অস্তাচলে। আমি দুর্গের দিকে রওনা দিলাম। পথটা সরু, জঙ্গলের ভেতর দিয়ে এঁকে বেঁকে গেছে। চারদিকে ঘন অন্ধকার, আর ঝিঁঝি পোকার একটানা ডাক যেন পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলছিল। অবশেষে আমি পৌঁছালাম রক্তিম গড়ের সামনে। বিশাল জীর্ণ এক দুর্গ। দেওয়ালগুলো কালো হয়ে গেছে, ফাটল ধরেছে। চাঁদের আলোয় দুর্গটাকে যেন এক প্রেতপুরীর মতো দেখাচ্ছিল। আমি প্রধান ফটক দিয়ে দুর্গের ভেতরে প্রবেশ করলাম। ভেতরের দৃশ্য আরও ভয়ঙ্কর। ভাঙা ইট, পাথরের স্তূপ, আর আগাছায় ভর্তি চারদিক। একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া যেন আমার শরীরটাকে হিম করে দিচ্ছিল। আমি টর্চলাইট জ্বালিয়ে দুর্গের বিভিন্ন অংশে ঘুরে বেড়ালাম। হলঘর, অস্ত্রাগার, কারাগার, সব জায়গাতেই যেন একটা চাপা কষ্ট, একটা অশরীরী উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। হঠাৎ আমার কানে একটা মৃদু শব্দ ভেসে এল, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আমি শব্দটা অনুসরণ করে এগিয়ে গেলাম। একটা অন্ধকার কুঠুরির সামনে এসে দাঁড়ালাম। শব্দটা যেন ওখান থেকেই আসছে। আমি টর্চলাইটটা কুঠুরির ভেতরে ফেললাম। সেখানে দেখলাম দেওয়ালে আঁকা কিছু অস্পষ্ট ছবি। ছবিগুলোতে রাজার অত্যাচারের দৃশ্য ফুটে উঠেছে। আর একটা ছবিতে দেখলাম রাজা একটা বেদির সামনে দাঁড়িয়ে, হাতে একটা রক্তাক্ত ছুরি। বেদির ওপর একটা মানুষের মাথা। ছবিটা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আমি ছবিগুলোর আরও কাছে গেলাম। তখনই আমার মনে হল কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি ভয় পেয়ে কুঠুরি থেকে বেরিয়ে এলাম, কিন্তু বাইরে এসেও স্বস্তি পেলাম না। চারদিকে যেন একটা অদৃশ্য আতঙ্ক ছড়িয়েছিল। আমি হলঘরের দিকে গেলাম। হলঘরের মাঝখানে একটা বিশাল ঝাড়বাতি ঝুলছিল, কিন্তু তাতে কোনো আলো ছিল না। আমি ঝাড়বাতির নিচে দাঁড়ালাম। হঠাৎ ঝাড়বাতিটা কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে হলঘরের সব দরজা বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার গলা যেন আটকে গেল। আমি বুঝতে পারলাম আমি ফাঁদে পড়েছি। হঠাৎ ঝাড়বাতিটা জ্বলে উঠল, কিন্তু আলোটা ছিল অদ্ভুত, লালচে, যেন রক্তের আলো। আর সেই আলোয় আমি দেখলাম হলঘরের দেওয়ালগুলোতে রাজার অত্যাচারের দৃশ্যগুলো জীবন্ত হয়ে উঠেছে। সৈন্যরা প্রজাদের মারছে, রক্তে ভেসে যাচ্ছে মাটি, আর রাজার অট্টহাসি যেন হলঘরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। আমি ভয়ে কাঁপতে লাগলাম। হঠাৎ আমার সামনে রাজার অশরীরী ছায়া আবির্ভূত হল। তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। তার হাতে ছিল সেই রক্তাক্ত ছুরি। সে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি দৌড়াতে শুরু করলাম, কিন্তু হলঘরের দরজাগুলো বন্ধ ছিল। আমি চারদিকে ছুটতে লাগলাম, কিন্তু কোনো পথ খুঁজে পেলাম না। রাজা আমার পিছু ধাওয়া করল। তার অট্টহাসি যেন আমার কানের পর্দা ফাটিয়ে দিচ্ছিল। আমি একটা অন্ধকার কুঠুরিতে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, কিন্তু দরজাটা খুব দুর্বল ছিল। রাজা ধাক্কা মারতেই দরজাটা ভেঙে গেল। আমি কুঠুরির পেছনের দেওয়ালে গিয়ে ঠেকল। রাজা আমার দিকে এগিয়ে এল। তার চোখ দুটো যেন আমার আত্মাটাকে শুষে নিচ্ছিল। সে ছুরিটা তুলল। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু ছুরিটা আমার শরীরে পড়ল না।
আমি চোখ খুলে দেখলাম রাজা অদৃশ্য হয়ে গেছে, কিন্তু তার অট্টহাসি তখনও হলঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। আমি কুঠুরি থেকে বেরিয়ে এলাম। হলঘরের আলো নিভে গেছে, চারদিকে আবার সেই অন্ধকার। আমি টর্চলাইট জ্বালিয়ে দুর্গের বাইরে যাওয়ার পথ খুঁজতে লাগলাম, কিন্তু সব পথ যেন বন্ধ হয়ে গেছে। আমি বুঝতে পারলাম আমি এই দুর্গের অভিশাপের জালে জড়িয়ে গেছি। আমি আর এখান থেকে বেরোতে পারব না। আমি দুর্গের একটা কোণে বসে পড়লাম। রাত গভীর হতে লাগল। চারদিকে শুধু রাজার অট্টহাসি আর আর্তনাদের শব্দ। অমাবস্যার রাত শেষ হয়ে এল, ভোরের আলো ফুটতে শুরু করল। আমি উঠে দাঁড়ালাম। দুর্গের দেওয়ালগুলো যেন আরও কালো হয়ে গেছে। আমি আবার দুর্গের বাইরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সব পথ যেন এখনও বন্ধ। আমি বুঝতে পারলাম আমি রক্তিমগড়ের অভিশাপের শিকার হয়েছি। আমি আর কখনো এই দুর্গ থেকে বেরোতে পারব না। আমি যেন এই দুর্গের একটা অংশ হয়ে গেছি। আজও অমাবস্যার রাতে রক্তিমগড়ের বাতাসে কান পাতলে শোনা যায় আমার আর্তনাদ, আর দেখা যায় আমার অশরীরী ছায়া। আমি যেন রাজার অভিশাপের জীবন্ত সাক্ষী।